যখন শেখ হাসিনা দিল্লিতে সকালবেলা ঘুম থেকে জাগেন, চোখ মেলে তাকান, যেই সরকারের পুলিশ বাহিনীতে 80% আমার নিয়োগকৃত অফিসাররা এখন চেয়ারে বসা, তাহলে তার আগে ওই ফ্যাসিস্ট সরকারের দোসর তাকে সরাও। এই সরকারকে আমরা দেশ জাতি তথা নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ব্ল্যাঙ্ক চেক সমর্থন দিয়ে যাচ্ছে। এই আইনাঘর যারা বানিয়েছে, এই আইনাঘরে যারা কুশীলব, এই আইনাঘরে যারা পেপাত্তা, এদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। এই যে আওয়ামী সন্ত্রাসী ফ্যাসিবাদের দোসর যারা ভোট চোর ডাকাত, এদেরকে গ্রেপ্তার করার জন্য কি প্রস্তুতি আপনার প্রয়োজন? সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র, সাবেক ছাত্রনেতা, বৈষম্য বিরোধী আন্দোলনের যে কয়েকজন পাইওনিয়ার বলা যায়, 2018 সালে যারা শুরু করেছিলেন সেই আন্দোলনের অন্যতম পুরোধা ফারুক হাসান। ফারুক হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি, বিশ্লেষণ শুনে থাকি আলোচকের মুখ থেকে। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। আমরা দেখছি যে আজকে টক অফ দ্য কান্ট্রি যে খবরটি, সেটি হচ্ছে শেখ হাসিনার নির্দেশেই নির্বিচারে গুলি চালানো হয়েছিল। জাতিসংঘের প্রতিবেদন আজকে প্রকাশ করবে। এই যে খবরটি আমরা দেখছি, এই খবরটি আসলে আজকে এর বিস্তারিত আমরা জানতে পারবো, জাতির সামনে প্রকাশ করা হবে। তারপরেও গণমাধ্যমগুলো তাদের নিজস্ব তথ্যসূত্রের মাধ্যমে এই সংবাদটি প্রকাশ করেছে। আরেকটি সংবাদ আছে, মাদক সন্ত্রাসের নেপথ্যে কাদের কামাল, সম্মতি ছিল শেখ হাসিনার, এইটি একটি খবর। আরেকটি খবর আজকে সবচেয়ে বেশি আলোচিত, সারা বিশ্বে আলোড়ন তুলেছে যে খবরটি, সেটি হচ্ছে আয়নাঘর, যেটি গত 15 বছর ধরে বাংলাদেশের মানুষ নানানভাবে বলবার চেষ্টা করেছিল, অধিকার বঞ্চিত মানুষ, নিপীড়িত মানুষ বলবার চেষ্টা করেছিল, যদিও ফ্যাসিবাদী সরকারের কারণে সেই সত্যটি বারবার অন্ধকারেই রয়ে গেছে। সেই খবরটি কিন্তু, সেই বিষয়টি আজকে উন্মোচিত হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্যাবিনেটের সদস্যদেরকে নিয়ে এবং আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যম এবং স্থানীয় গণমাধ্যমের কর্মীদেরকে সাথে নিয়ে সেই আয়নাঘর পরিদর্শন করেছেন এবং সেই আয়নাঘরের যে নিপীড়ন, নির্যাতন, সেই নির্যাতন থেকে ফিরে আসা বেশ কয়েকজন চিহ্নিত করেছেন যে তাদেরকে কোন কক্ষগুলোতে রাখা হয়েছিল সেই বিষয়গুলো। যদিও বেশ কয়েকটি আয়নাঘর আমরা দেখলাম যে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, তার অবয়ব পরিবর্তন করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, রং পরিবর্তন করা হয়েছে। তারপরেও বেশ কয়েকজন ভুক্তভোগী আয়নাঘরে বন্দী, নির্যাতিত, তাদের কোন কক্ষে রাখা হয়েছিল সেই কক্ষগুলো চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। এদের মধ্যে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন উপদেষ্টাও রয়েছেন। আজকে আমাদের স্টুডিওতে যিনি অতিথি হিসেবে, আলোচক হিসেবে রয়েছেন, তিনিও কিন্তু এই ফ্যাসিবাদী সরকারের নানাবাত্রিক নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছেন। হয়তো তাকেও আয়নাঘরে রাখা হয়েছিল কিনা তিনি সেটি হয়তো জানেন না, যেহেতু চোখ হাত বেঁধে নিপীড়ন করা হয়েছিল, মধ্যযুগীয় কায়দায় বন্দী করে রাখা হয়েছিল। আজকে আমরা বিস্তারিত আলোচনা শুনব তরুণ রাজনীতিক ফারুক হাসানের মুখ থেকে। ফারুক হাসান, আপনি নিশ্চয়ই এই আয়নাঘর প্রসঙ্গটি জানেন এবং আজকে এটি দিয়েই আমরা আলোচনা শুরু করতে চাই। আয়নাঘর যে শেখ হাসিনা বারবার বলেছিল এবং শেখ হাসিনার এই আইন শৃঙ্খলা বাহিনী বারবার বলেছিল আয়নাঘর নামের কোনো ঘরের অস্তিত্ব কখনোই ছিল না, এবং আজকে এটি জাতির সামনে উন্মোচিত হয়েছে। আপনি এই বিষয়গুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন? গত 15 বছরকে কিভাবে বিশ্লেষণ করবেন? জি, ধন্যবাদ আপনাকে। একই সাথে ধন্যবাদ জানাই চ্যানেল জেডকে, যারা দেখছেন এবং দেখবেন সকলকেই ধন্যবাদ। দেখুন, শেখ হাসিনা বিগত 15 বছরে বাংলাদেশে যে একটি ফ্যাসিজম এবং ফ্যাসিস্ট যে একটা দেশকে যে স্বৈরাচারী কায়দায় একটা পরিবেশ, পরিস্থিতি বা এনভায়রনমেন্ট তৈরি করেছিল, সেখানে শেখ হাসিনা যা বলে আসলে বাস্তবে ঠিক তার উল্টোটা সে করে। তো সে স্বভাবতই বলবে বা বলেছে যে আয়নাঘর বা এই ধরনের কোনো বিষয় আসলে বায়বীয় বিষয় বা অস্তিত্ব নেই, কিন্তু বাস্তবিক অর্থে আয়নাঘর যে ছিল এবং এই আয়নাঘরে বিশেষ করে তৎকালীন সময়ে যারা বিরোধী রাজনৈতিক, বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী, আমরা গণ অধিকার এবং যারা বিশেষ করে সরকারের আমলে সমালোচনা করেছে, সেটা সাংবাদিক, সোশ্যাল সমাজের প্রতিনিধি, সাধারণ মানুষ, অনেকেই এই আয়নাঘরে বন্দী থেকেছেন এবং তাদেরকে নানাভাবে, নানা কায়দায়, মধ্যযুগীয় কায়দায় তাদেরকে নির্যাতন করা হয়েছে। যাদের তাদের মধ্যে আমি নিজেও একজন ভিকটিম বলতে পারেন। আমাদেরকে চোখ বেঁধে ডিবি 2019 সালে তুলে নিয়ে যায় আপনার ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে
এবং আমাদের তুলে নিয়ে গিয়ে সেই ডিবির আয়নাঘরে আমাদের প্রথম রাখা হয়েছিল আপনার সেই মিন্টু রোডে। তো আমরা প্রথমে আসলে ঠাউর করতে পারি নাই, আমাদের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা। যখন আমাদের তুলে নিয়ে যাই প্রথমেই কালো মাইক্রোবাসে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে থেকে আমাদের তোলার পরেই আমাদের মাথায় পিস্তল ঠেকিয়ে মানে একবারেই যত ধরনের গালিগালাজ রয়েছে সেই গালিগালাজ ইত্যাদি ইত্যাদি, এবং আমাদেরকে স্পষ্ট করে বলে যে দেখো দেখো মানে দেখ এভাবে যে বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া সেও কিন্তু জেলে, তাদেরকেও আমরা ছাড় দেই নাই, সুতরাং তোরা কি মানে চুনোপুটি ইত্যাদি, মানে যে ভাষাগুলো আসলে আমার ভাষা আসলে এভাবে তোরা বেটা খুব বেড়ে গেছস, তোদেরকে একবারে মানে মাথার খুলি উড়িয়ে দিব ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে পিস্তল থেকে আমাদেরকে নিয়ে সেখানে মানে পিছন দিয়ে হাত বেঁধে মানে যেটা টর্চারে আসলে আমরা চিন্তাও করতে পারি না, মানে মধ্যযুগীয় কায়দায় দাগী অপরাধীদের মতো, তাদের থেকে আরো জঘন্য। আমি মনে করি কোনো অপরাধীকেও মানে মানে এভাবে নির্যাতন করার কোনো ইতিহাস নেই। মোড়কেই এটিকে রাখা যায় না। অফকোর্স, কারণ একজন ব্যক্তি আসলে যতটুকু অপরাধ করবে ঠিক তার বিপরীতে আপনি তাকে ততটুকু শাস্তি দিতে পারেন, এর বেশি কোনো সুযোগ নেই। প্রমাণ সাপেক্ষে মানে আফটার সে গিলটি প্রমাণিত হওয়ার পর, গিলটি প্রমাণিত বা ক্রিমিনাল প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত তাকে আপনি কোনোভাবে শাস্তির আওতায় নিয়ে আসতে পারেন না। কিন্তু শেখ হাসিনার শাসন আমলে আসলে কে অপরাধী আর কে অপরাধী না এটা কোথায় নির্ধারণ হবে? বিচার ব্যবস্থার মাধ্যমে, আদালতে। কিন্তু আসলে তৎকালীন সময় তো কোনো বিচার ব্যবস্থা ছিল না, আদালত ছিল না, কারণ তৎকালীন প্রধান বিচারপতি নিজেই বলেছেন যে গণভবন থেকে রায় লিখে দেওয়া হতো, সেই রায় আমরা শুধুমাত্র এজলাসে দাঁড়িয়ে বা বসে পড়ে শোনাতাম। তার মানে কি শেখ হাসিনার শাসন আমলে তিনি অল ইন অল, তিনি চিফ জাস্টিস, তিনি সব, তিনি যা বলতেন সেটাই রায়। এর বাইরে বিচারক বলেন কিংবা অন্যান্য যে অর্গানগুলো রয়েছে তাদের কোনো এখানে ফাংশনাল কাজ ছিল না। হাসিনা যা বলতেন তাই রাইট, তাই আইন, তাই আদেশ। সুতরাং সেই জায়গা থেকে তারা যে নির্যাতন জুলুম চালিয়েছে বিরোধী দল মত নির্বিশেষে জনগণের উপরে, এটা আসলে বলা বাহুল্য। এটা আসলে আন্তর্জাতিক মহল তো তখন এই কথাগুলো বলেনি, কারণ এই বিষয়গুলোর অস্তিত্ব তো তখনই ছিল। এই জায়গায় আসলে আমি যেটি বলি, এখানে বিরোধী দল তৎকালীন সময়ে যারা ছিলাম আমরা বা যারা বিরোধী রাজনীতি করেছি, আন্তর্জাতিক এরেনাতে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা এবং তাদেরকে বা তাদের নজরে নিয়ে আসার যে সক্ষমতা বা যে প্রায়োরিটি বা যেভাবে নিয়ে আসা দরকার ছিল, সেই জিনিসগুলোতে আমি মনে করি আমাদের অনেকটাই ল্যাকিংস ছিল বা দুর্বলতা। আসলে আপনাদের ট্যাগিং এর কারণে আপনারা পেছনে পড়ে গেছেন, নানান ভাবে জঙ্গি সন্ত্রাসী এইভাবে ট্যাগিং করা হয়েছিল। পুরোপুরি আমি শুধু ট্যাগিংকেই বলবো না, ট্যাগিং একটা ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো কাজ করেছে। এর বাইরেও যেভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বিষয়গুলো তুলে ধরা দরকার, তাদের নজরে নিয়ে আসা দরকার ছিল, আসলে সেভাবে নিয়ে আসতে আমরা পারি নাই। যদি আমরা সেভাবে নিয়ে আসতে পারতাম তাহলে এই বিষয়গুলো আরো হাইলাইটস হইতো এবং বিদেশিরা আসলে এই জিনিসগুলো বুঝতো যে সত্যিকার অর্থে বাংলাদেশে এইভাবে মধ্যযুগীয় কায়দায় মানে নির্যাতন হচ্ছে। এখন ধরেন আওয়ামী সরকার কি করেছে, কারণ তারা বাংলাদেশের জনগণের এই যে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, এই পাচারকৃত টাকা তারা কিন্তু সেখানে লবিস্ট নিয়োগ করে তাদের পিছনে ইনভেস্ট করেছে। সেই লবিস্টরা কি করেছে, বাংলাদেশে এই ধরনের কোনো কালচার নেই, গুম হচ্ছে না, নির্যাতন হচ্ছে না ইত্যাদি এই বিষয়গুলো লবিস্টদের মাধ্যমে তারা আন্তর্জাতিক পরিমণ্ডল তথা বিশ্ব যে নেতারা রয়েছেন বা বিশ্ব পরিমণ্ডল তাদেরকে একটা মানে বোঝাতে সক্ষম হয়েছে। সেই জায়গায় যারা বিরোধী রাজনীতি আমরা করতাম, আমাদের তো আসলে অ্যাকচুয়ালি অবৈধ কোনো টাকা ছিল না বা টাকার পাহাড় গড়ার কোনো সুযোগও নেই। সেই জায়গা থেকে কারণে কাছে আপনারা গোটা জাতি অবরুদ্ধ ছিলাম বা জিম্মি ছিলাম। সেই জায়গা থেকে এই জিনিসটা আমরা আসলে তুলে ধরতে পারি নাই। এখন যেহেতু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন গ্লোবাল ব্যক্তিত্ব, একজন আন্তর্জাতিক পরিমণ্ডলের মানুষ, তার কথা এক বাক্যে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান বলেন, সরকার প্রধান বলেন, তারা সেভাবেই দেখে, তাকে সেভাবে গুরুত্ব দেয়, মূল্যায়ন করে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বলা আর একটা পলিটিক্যাল পার্টির প্রধান বলা টোটালি ডিফারেন্ট, একটু পার্থক্য আছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তিনি আসার পরে আমি মনে করি এই জায়গাগুলোতে আরো আমাদের অনেক বেশি অগ্রগতি হয়েছে এবং এই জিনিসগুলো আমরা তুলে ধরার সুযোগ পেয়েছি। এই জায়গাটিতে আমার একটি প্রশ্নের উদ্বেগ ঘটেছে। আজকে এই যে আয়নাঘর পরিদর্শন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরাও তার সাথে ছিলেন, এই আয়নাঘর যারা পরিচালনা করেছেন তারা তো এই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এখনো রয়ে গেছেন, কারণ এটি তো একজন দুইজন এই কাজটি করেনি, এটি তো একটা গ্যাং অফ পিপল করেছে। তারা এই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে এখন আপনি শৃঙ্খলা ফেরানো কতটা সহজ, এটা তো এক ধরনের চ্যালেঞ্জ বলে মনে করেন কিনা? রাইট, আপনি যেটা বলেছেন, আমি এই জন্য বারবার সব জায়গায় বলি, একটা বক্তব্য আমি একটা বিষয় তুলে ধরার চেষ্টা করি সবসময়। এই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করি যে আপনি জীবন্ত ফ্যাসিবাদকে রেখে মৃত ফ্যাসিবাদকে উৎখাত করে যদি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন, স্বপ্ন জাতিকে দেখানোর চেষ্টা করেন, এটা আসলে কখনোই সম্ভব হবে না। আজকে দেখেন মাননীয় প্রধান উপদেষ্টা দেশি বিদেশি সাংবাদিকদের নিয়ে
তিনি কিন্তু সেখানে পরিদর্শনে গেছেন। কিন্তু আমি হলফ করে বলতে পারি প্রধান উপদেষ্টার সফর সঙ্গী যারা এবং তার চতুর্দিকে যারা তার প্রোটোকল অফিসার বা যারা তাকে নিরাপত্তা দিচ্ছেন সেখানেও ফ্যাসিস্টদের দোসর রয়েছে। উনার সেই প্রোটোকলেই ফ্যাসিবাদের দোসররা রয়েছে। তাহলে ফ্যাসিবাদের দোসরদের নিয়ে আপনি এই আয়নাঘর পরিদর্শনে যাচ্ছেন, আপনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখাচ্ছেন বা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করবেন বলে অঙ্গীকার করছেন ইত্যাদি ইত্যাদি। এগুলো আসলে আমি মনে করি এই কায়দায়, এই ফরম্যাটে, এই অ্যাঙ্গেলে কোনোভাবেই সম্ভব নয়। আজকে দেখেন, আমি ছোট্ট একটি মানে এক্সাম্পল দিই। গত কয়েকদিন ধরে আমরা দেশের নানান জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন ফ্যাসিবাদের আস্তানাগুলো ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। কারা করছে? ছাত্ররা করছে, জনতা করছে। তারা যেটা বলার চেষ্টা করছে ছাত্র জনতা ভেঙে গুরুমার চুরমার করে দিয়েছে, চেষ্টা হচ্ছে। আবার দেখলাম গতকালকে বই মেলায় একজন নির্বাসিত লেখিকা যিনি ফ্যাসিস্ট মানে সরকারের দোসর ছিলেন, তার বইও এই বই মেলায় বিক্রি হচ্ছে। এটাকে কেন্দ্র করে সেখানে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। এই যে বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হচ্ছে, বিভিন্ন ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এটা কেন করা হচ্ছে? তারা যে লজিকটা আসলে সামনে নিয়ে আসছে যে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গিয়ে সেখানে বসে বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য, অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য ষড়যন্ত্র করছেন, সেখানে বসে বক্তব্য দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি। এখন আমার প্রশ্ন, এই যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, জনগণ তাকে বিতাড়িত করলেন, তিনি দিল্লিতে বসে বাংলাদেশকে বেকায়দায় ফেলা কিংবা এই সরকারকে উৎখাত করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র দেখানোর বা করার যে দুঃসাহসটা তিনি দেখাচ্ছেন, নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে তিনি ফুয়েল পাচ্ছেন, সাহস পাচ্ছেন। আসলে এই ফুয়েলটা আসছে কোত্থেকে? মানে হাসিনা দিল্লিতে বসে যে দুঃসাহসটা দেখানোর সাহস করেছেন বা করছেন, এটার পিছনে কোনো না কোনো ফুয়েল তো কাজ করছে। আসলে এই ফুয়েলটা কোন জায়গা থেকে আসছে? এর পাইপলাইনটা কোথায়? মেইন ট্যাঙ্কারটা কোথায়? দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওই ট্যাঙ্কার আমাকে খুঁজে বের করতে হবে। আমি ইতিমধ্যে সেটা খুঁজে পেয়েছি। শেখ হাসিনার এই দুঃসাহসের পিছনে যে ফুয়েল কাজ করছে, এই ফুয়েলটা বাংলাদেশ থেকে যাচ্ছে। সেই ফুয়েলের ট্যাঙ্কার রয়েছে সরকারি উপদেষ্টা পরিষদে, রয়েছে সচিবালয়ে, রয়েছে পুলিশ বাহিনীতে। যখন শেখ হাসিনা দিল্লিতে সকালবেলা ঘুম থেকে জাগেন, চোখ মেলে তাকান, যেই সরকারের পুলিশ বাহিনীতে 80% আমার নিয়োগকৃত অফিসাররা এখন চেয়ারে বসা। হাসিনা যখন ডানে তাকান, দেখেন সচিবালয়ে 90% চেয়ারে আমার আমলারা বসা। যখন শেখ হাসিনা বামে তাকান, দেখেন এই সরকারের উপদেষ্টা পরিষদে আমার লোক বসা। তাহলে আপনি বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে এই দেশকে ষড়যন্ত্র করা কিংবা এই দেশকে বেকায়দায় ফেলা বা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা ষড়যন্ত্র করবে না? স্বাভাবিক। তাহলে আপনি আজকে ওই যে বললাম মৃত ফ্যাসিবাদের আস্তানাগুলো ভেঙে চুরমার করার ঘোষণা দিচ্ছেন, ভেঙে দাও, চুরমার করে দাও। তার অপোজিটে জীবন্ত ফ্যাসিবাদের দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাচ্ছেন, বড় বড় দায়িত্ব দিচ্ছেন। এবং আমরা দেখলাম যে এবং এই বক্তব্য শুধু আমাদের নয়, প্রফেসর ইউনূসের যে মামলার সুপারিশ করেছিলেন শ্রম আদালতের, এগুলো তো সবাই জানে, ওপেন সিক্রেট, বনশিল্প কর্পোরেশনের ডিজি হিসেবে পদায়ন করা হয়েছে, ওপেন সিক্রেট। শুধু তা না, যেখানে সরকারের দায়িত্বশীল ব্যক্তি, দ্যাট মিন্স অ্যাডভাইজার, সে ফ্যাসিস্ট সরকারের দোসর। একজন ব্যক্তি 5ই আগস্টের পরে কি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত, তার দায়িত্ব ধানমন্ডি 32কে সগৌরবে ফিরিয়ে আনা, এটাকে সংস্কার করা, এটাকে আরো জীবন্ত করে তোলা ইত্যাদি ইত্যাদি। সেই ব্যক্তিটাকে তারা অ্যাডভাইজার বানিয়েছেন পরে। এখন তারাই আবার ঘোষণা দিচ্ছেন যে ধানমন্ডি 32 রাখা যাবে না, এটা ফ্যাসিস্টদের আস্তানা, হেডকোয়ার্টার, এটাকে ভেঙে দাও, চুরমার করে। আরে ভাই, তাহলে তার আগে ওই ফ্যাসিস্ট সরকারের দোসর তাকে সরাও, তাকে পদ থেকে অব্যাহতি দাও, তাকে এখান থেকে বিতাড়িত করো। তাহলে বুঝবো যে আপনারা বা তোমরা রিয়েল ট্র্যাকে রয়েছে। তা না হলে তো তোমাদের এই বক্তব্য দ্বিচারিতা, প্রতারণা। একদিকে তোমরা ফ্যাসিবাদের দোসরদের বড় বড় চেয়ারে বসাবা, প্রমোশন দিবা, তাদেরকে বড় বড় দায়িত্ব দিবা, আরেকদিকে বলবা তাদের আস্তানা ভেঙে দাও, চুরমার করে। হোয়াট ইজ দিস? তাহলে আমাদের যে গণতন্ত্রে ফিরবার যে স্বপ্ন বা সম্ভাবনা। এখন আমার এখানে একটা প্রশ্ন, যারা এই কাজগুলো করছেন, এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, যদি এই সরকার নিয়ে অনেক বিতর্ক রয়েছে, আমরা এরকম একটা সরকার চাই নাই, আমরা একটি বিপ্লবী সরকার চেয়েছিলাম বা জাতীয় সরকার চেয়েছিলাম, এটা হয় নাই যে কোনো কারণে, হোয়াট এভার। এখন এই সরকার আসলো, এই সরকারকে বলা হচ্ছে, মানে তারা বলার যেটা চেষ্টা করছে, এটা একটা ইনক্লুসিভ সরকার, মানে বিপ্লবের পক্ষের শক্তিগুলোর সমন্বয় করা হয়েছে। অ্যাবসলিউটলি রং, এটা মিথ্যা। এই সরকারকে আমরা দেশ, জাতি তথা নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ব্ল্যাঙ্ক চেক সমর্থন দিয়ে যাচ্ছে। তার মানে এই নয় যে এই সরকার একটা ইনক্লুসিভ সরকার। এই সরকার যদি ইনক্লুসিভ সরকার হয়ে থাকে, তাহলে আমার দলের প্রতিনিধিত্ব কোথায়? এই সরকারে বিপ্লবের পক্ষের শক্তিগুলো থেকে প্রতিনিধিত্ব কোথায়? শুধুমাত্র একটা সংগঠন থেকে এই সরকারের প্রতিনিধিত্ব তারা নিশ্চিত করেছে। সেই সংগঠন এখন এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেটি তো আপনাদেরও সংগঠন ছিল এক সময়। হ্যাঁ, আমাদেরও ছিল। তারা এখান থেকে বেরিয়ে এখন এই যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, যদি তারা মনে করে যে না আমরাই তো সব করছি, তাহলে তো হবে না। আর এটা তো একবারেই টোটালি মিথ্যাচার হবে। এই আন্দোলন করেছে দেশের আপামর জনগণ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, রাজনৈতিক দল সবাই মিলে।
একক ক্রেডিট কোনো ব্যক্তি, সংগঠন কিংবা রাজনৈতিক দল এটা নেই। একটি জাতীয় অর্জন, জাতীয় অর্জন সবার। তাহলে আপনি এই জাতীয় অর্জনটাকে যখন কুক্ষিগত করে নিজেদের অর্জন বলে সেটাকে প্রচার করবেন, ভোগ করবেন, সেটাকে মানে আপনার মতো করে মানে ব্যবহার করবেন, এটা তো এদেশের জনগণ মেনে নেবে না, রাজনৈতিক মহল মেনে নেবে না। সেই জায়গা থেকে আমরা আপত্তিটা তুলেছি। আজকে আপনারা বলছেন ইনক্লুসিভ সরকার, সবার সমন্বয় করা হয়েছে। হোয়াট ইজ দিস? আপনারা বলেন যে সবার সমর্থন ছিল এবং ডে বাই ডে এই সমর্থনটা কমতেছে। কেন কমতেছে? বিকজ জনগণের কাঙ্ক্ষিত যে চাহিদা, যে প্রত্যাশা, এটা আপনারা ফিল আপ করতে পারছেন না। এই জন্য জনগণ ধীরে ধীরে সেই সমর্থনের জায়গা থেকে তারা কিন্তু অনেকটাই, কিন্তু সরকার তো আন্তরিক, যথেষ্ট আন্তরিক আমরা দেখছি। সরকার যথেষ্ট আন্তরিক, এটা হয়তো আপনি আপনার জায়গা থেকে বলতে পারছেন, বাট আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে বা আমার জায়গা থেকে হয়তো আমরা বলবো যে আসলে যে পরিমাণ আন্তরিকতা প্রয়োজন তাদের মধ্যে আসলে সেই আন্তরিকতা কতটুকু রয়েছে তা কিন্তু এই 6 মাসে ইতিমধ্যে পরিষ্কার। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি, আপনারা যারা রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, আপনারা যদি সহযোগিতা না করেন, সেক্ষেত্রে সরকারের আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটবে কি করে? মানে এটা এই প্রশ্নটা একবারেই ভ্রান্ত একটা প্রশ্ন আমি মানে মনে করি। তাহলে আমরা সঠিক কি? সরকারকে সহযোগিতা করার জন্য প্রস্তুত, উই আর রেডি, বাট সেই সহযোগিতা নেওয়ার জন্য সরকারের সেরকম মানসিকতা থাকতে হবে, সরকারের সে ধরনের চিন্তা থাকতে হবে। এখন পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে 4 বার ডেকেছেন, সরাসরি তার সাথে বৈঠক হয়েছে, সবগুলো রাজনৈতিক দল যাই, আমরা সেখানে প্রত্যেক দলের 2-4 জন করে প্রতিনিধি যাই। আমাদেরকে সময় দেওয়া হয় 3 মিনিট বা 2 মিনিট, প্রত্যেক দল থেকে একজন বলবেন। আরে ভাই, ওই 3 মিনিটে 1 মিনিটে কি মানে বলার সুযোগ আছে আপনি বলেন? সেটা তো ওই যে শুভেচ্ছা বিনিময় করতে করতে, নামগুলো বলতে বলতে তো 2-3 মিনিট শেষ। এখন কথা হচ্ছে, এই সরকারের যদি সেরকম মানসিকতা থাকতো যে রাজনৈতিক দলগুলো থেকে আমাদের সহযোগিতা প্রয়োজন, তাদের সাজেশনগুলো আমাদের আসলে দরকার, তাহলে আমি মনে করতাম ইন্ডিভিজুয়ালি কিংবা 2-4টা দলকে আলাদা আলাদাভাবে তিনি নিয়ে বসতে পারতেন, একটু সময় নিয়ে বসতে পারতেন এবং আমাদের কথাগুলো শুনতে পারতেন। তারপরেও আমরা এই সরকার যাতে ব্যর্থ না হয়, সফল হয়, আমরা লিখিতভাবে অসংখ্যবার এই সরকারকে সাজেশন দিয়েছি, মতামত দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের এটা বলতে হয় যে এই সরকার আমাদের সেই সাজেশন, সেই পরামর্শগুলো কিয়দ অংশ বাস্তবায়ন করে নাই। কেন? আপনাদের তো দাবি ছিল এই যে আয়নাঘর এবং শেখ হাসিনার যত কুকীর্তি রয়েছে সেগুলো মানুষের সামনে উন্মোচন করা এবং শ্বেতপত্র, যেটা অর্থনৈতিক করাপশনের শ্বেতপত্র, সেগুলো তো আপনাদের দাবির মুখেই ওনারা আসলে তুলে ধরছেন। আসলে দেখেন, আমরা বলেছি কি, আয়নাঘর শুধু পরিদর্শন করলেই হবে না, আয়নাঘর শুধু জাতির সামনে উন্মোচন করলেই হবে না। এই আয়নাঘর যারা বানিয়েছে, এই আয়নাঘরে যারা কুশীলব, এই আয়নাঘরে যারা পেপাত্তা, এদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু বাস্তবিক অর্থে আজকে দেখেন, মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আয়নাঘর পরিদর্শনে গেলেন, যদিও ওনার এই কাজটি করা দরকার ছিল আরো আগে, অনেক আগে। তারপরেও মনদের ভালো বলে আমি এটাকে সাধুবাদ জানাই যে তিনি দেরিতে হলেও গিয়েছেন। এখন কথা হচ্ছে, এই আয়নাঘর কারা বানিয়েছে, কারা তৈরি করেছে, কারা সৃষ্টি করেছে? এটা তো পানির মতো পরিষ্কার। কিন্তু তাদেরকে আজ পর্যন্ত গ্রেপ্তার পর্যন্ত করা হয় নাই, তাদেরকে আজ পর্যন্ত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় নাই। তাহলে আমি বলবো যে কেন তারা পারলেন না? তাদেরকে সেই সক্ষমতা নেই। যদি সক্ষমতা না থাকে তাহলে সহযোগিতা চাইতেন, যে আমরা বিচার করতে চাই কিন্তু বিচার করার মতো সক্ষমতা আমাদের নেই, রাজনৈতিক দল আপনারা যারা আছেন আসুন আমাদেরকে সহযোগিতা করুন। আমরা তো বারবার বলেছি উই আর রেডি টু কোঅপারেট, আমরা এই সরকারের সাথে কোঅপারেশন করার জন্য প্রস্তুত আছি, রেডি আছি, বাট সেই মানসিকতা এই সরকারের থাকতে হবে। আজ পর্যন্ত এই সরকারের সেই মানসিকতা কতটুকু আছে আসলে সেটা কিন্তু পানির মতো পরিষ্কার। সেই কুশীলবদেরকে ধরবার জন্য তো অপারেশন ডেভিল হান্টের মতো অপারেশনও শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে অনেক ফ্যাসিস্টদের দোসররা ইতিমধ্যেই গত 3-4 দিনে গ্রেপ্তার হয়েছে। সেটি কি সন্তোষজনক নয়? অপারেশন ডেভিল হান্ট, এটাকে আমরা স্বাগত জানিয়েছি। ওই যে বললাম মন্দের ভালো বলে, এটা তো আরো আগেই দরকার ছিল। কিছুদিন আগে পত্রিকায় আমরা দেখলাম এই সরকারের অর্থাৎ আওয়ামী সরকারের সেকেন্ড ইন কমান্ড যাকে বলা হয় ওবায়দুল কাদের, সে তো 2 নম্বর আসামি হাসিনার পরেই, সে নাকি 3 মাস বাংলাদেশের ভিতরে ছিল। 3 মাস বাংলাদেশের ভিতরে থাকার পরেও এই সরকারের দায়িত্বশীল অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বলি কেউ জানতো না বা জানলেন না। আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মিডিয়া দেশে বলে আমরা তো জানি না বা আমরা জানতাম না। তাহলে আমার প্রশ্ন, এরকম একজন বড় মাপের অপরাধী 3 মাস বাংলাদেশের ভিতরে থাকার পরেও আপনি যদি না জেনে থাকেন, আপনার উচিত ছিল সাথে সাথে পদত্যাগ করা। আপনার পুলিশ বাহিনী জানতেন না কেন? আপনার গোয়েন্দা সংস্থা যারা আছে, ওই এনএসআই, ডিজিএফআই, আপনার এসবি, হোয়াটএভার, এদের কাজ কি তাহলে? এরকম বড় মাপের একজন দাগি অপরাধী 3 মাস দেশের ভিতরে, বাট আপনারা জানতেন না, জানলেন না। হোয়াট ইজ দিস? তাহলে এই সংস্থাগুলো দিয়ে, এই প্রতিষ্ঠান দিয়ে আমি কোন বাংলাদেশ বিনির্মাণ করব? কি সংস্কার করব? এই প্রতিষ্ঠানগুলো তো সংস্কার হচ্ছে, মানে আপনার যে সংস্কার, এই সংস্কার আসলে একটা কি চলমান প্রক্রিয়া। সংস্কারের বেশ কয়েকটা ধাপ আছে, ফেজ আছে, প্রাথমিক ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, লং টার্ম, শর্ট টার্ম, যেভাবেই বলেন। এখন আমার প্রশ্ন, আপনি যে লং টার্মের সংস্কারগুলোর কথা বলছেন সেগুলোর জন্য সময় প্রয়োজন, সেই জায়গায় আমরা সংস্কার
সেই লং টার্মের সংস্কার করার জন্য সময় দিতে প্রস্তুত। এখন আমার প্রশ্ন, শর্ট টার্মের যে সংস্কারগুলো বা স্বল্প মেয়াদী যে সংস্কারগুলো, এগুলো করতে আপনার কি প্রস্তুতি দরকার আছে? যেমন ধরেন এই যে আওয়ামী সন্ত্রাসী ফ্যাসিবাদের দোসর যারা ভোট চোর ডাকাত, এদেরকে গ্রেপ্তার করার জন্য কি প্রস্তুতি আপনার প্রয়োজন? মানে আপনি কি বলতে চাচ্ছেন যে না, এই দাগী অপরাধীদের গ্রেপ্তার করতে হলে আমাদের 6 মাসের একটা ট্রেনিং দরকার বা 1 বছরের ট্রেনিং দরকার, আমরা ট্রেনিং কইরা আগে সবকিছু প্রস্তুত করি তারপরে গিয়ে গ্রেপ্তার করব, এরকম? মানে আসামিদের গ্রেপ্তার করতে তো আপনার প্রস্তুতির কোনো প্রয়োজন নেই, সংস্কার প্রয়োজন নেই। তাহলে এদের গ্রেপ্তারে আপনার এখন পর্যন্ত অগ্রগতি কতটুকু? আমি যদি আজকে ওপেন বলি, এই সরকার এখন পর্যন্ত 2 ভাগ আওয়ামী সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারে নাই, অর্থাৎ ডেভিল যারা, তাদের 2% কেও এরা গ্রেপ্তারে আওতায় আনতে পারে নাই। তাহলে 6 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত 2 ভাগকে গ্রেপ্তার করতে পারেন নাই। তাহলে করবেনটা কখন? 1 বছর পরে আবার সেই একই কথা বলতে হবে আমাদের? তো সেই জায়গা থেকে আমরা বলেছি যেগুলো দৃশ্যমান কর্মকাণ্ড করা দরকার, যেগুলো করার জন্য আপনার আহামরি কোনো সংস্কারেরও প্রয়োজন নেই, প্রস্তুতিরও প্রয়োজন নেই, সেই কাজগুলো আপনি কেন করছেন না? হোয়াই? সেগুলো করে দেখান। কিন্তু এই জায়গায় আমরা সরকারের নীরবতা লক্ষ্য করছি, এই জায়গায় আমরা সরকারের দুর্বলতা লক্ষ্য করছি, এই জায়গায় আমরা সরকারের কোনো এক অজানা কারণেই কেন জানি আনমনস্ক যেটাকে বলে, মানে এরকম একটা অবস্থা আমরা লক্ষ্য করছি। এখন আমরা তারপরে বলেছি এই জায়গায় যদি কোনো রাজনৈতিক দল, প্রভাবশালী রাজনৈতিক দল আপনাদেরকে মানে পুশ আপ করে চাপ দেয়, প্রেসার ক্রিয়েট করে, আপনারা বলেন, জনগণের সামনে উন্মোচন করে দেন তাদের মুখোশ যে অমুক রাজনৈতিক দল আমাদের এই কার্যক্রমে বাধা দিচ্ছে বা তারা চাচ্ছে না বা করতে দিতে চাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আমরা প্রয়োজনে তাদের বিরুদ্ধে কথা বলবো। আমরা বললাম এই ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেসিডেন্টকে সরান, আপনারাও ঐক্যমত্য মানে পোষণ করলেন, আপনারাও বললেন। পরে হঠাৎ করে দেখলাম কোনো এক কারণে সেই দাবি থেকে আমরা সরে আসছে। কেন? যদি কোনো রাজনৈতিক দল পরিষ্কারভাবে বলে আমরা চাই না, তাহলে বলে দেন যে অমুক দল এসে আমাদের চাপ দিচ্ছে, এটা চাই না তারা। সংবিধান আপনারা বলেন যে আমরা নতুন সংবিধান লিখব, ভালো কথা, আমরাও চাই। এরপরে আপনারা আবার 360 ডিগ্রি। ফারুক হাসান, এখানে একটি কথা আছে যে প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা আলাদা ভিউ থাকতে পারে, তাদের রাজনৈতিক পরিকল্পনা আলাদা থাকতেই পারে। প্রত্যেকটা রাজনৈতিক দল তার রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে রাজনীতি করবে। রাজনৈতিক দল তো আর আমার, এই সরকারের উদ্দেশ্য তো সবার উদ্দেশ্য। এই সরকার তো কোনো পলিটিক্যাল পার্টির না, সে সবার। এবং জনগণ কি চাই, মানে এই সরকারের মেইন টার্গেট হচ্ছে জনগণের চাহিদা ফিল আপ করা, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা। তার জনগণের আকাঙ্ক্ষাটা কি, চাহিদাটা কি, ডিমান্ড কি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনি সেটা ফিল আপ করেন। সেই রাজনৈতিক দলগুলো কি জনগণের বাইরের কেউ না? তাহলে জনগণ কি চাই? ধরেন জনগণ এই জিনিসটি চাচ্ছে। এখন আমি যদি স্বভাবতই জনগণের সেই আকাঙ্ক্ষা চাহিদার বাইরে গিয়ে আমি আমার দলীয় এজেন্ডা বা দলীয় যে লক্ষ্য উদ্দেশ্য সেটাকে প্রায়োরিটি দিই, প্রাধান্য দিই, তাহলে তো এটা অ্যাবসলিউটলি জনগণের বাইরেই চিন্তা হলো। মানে ওই যে সম্ভবত জিয়াউর রহমান মেবি এটা বলেছিলেন যে নিজের চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। এটাই তো আমাদের রাজনৈতিক মোটো হওয়া উচিত। তাহলে এই যদি মোটো আমাদের হয়ে থাকে, তাহলে আপনি আপনার দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। যদি সেটা না দিতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার আসলে চিন্তা ভিন্ন। আরেকটি জিনিস, প্রধান উপদেষ্টা এই আয়নাঘর পরিদর্শন করতে গিয়ে তিনি বলেছেন যে সারা দেশ জুড়ে এই আয়নাঘর আছে, অসংখ্য আয়নাঘর আছে যার সংখ্যা নিরূপণ করা অনেক কঠিন, এখনো পর্যন্ত সেটি তারা করতে পারেননি। এটি এই বক্তব্যের আলোচনা বা এই বক্তব্যের ব্যাখ্যায় আপনি কি বলবেন? হ্যাঁ, এটা অবশ্যই ট্রু। শুধু আয়নাঘর ঢাকায় কিংবা ওই ক্যান্টনমেন্টে কিংবা ডিবির হেডকোয়ার্টারে আমি তা মনে করি না। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে আয়নাঘর ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো আসলে ফাইন্ড আউট করা আরো আগে দরকার ছিল। এই জন্য সরকারকে আমরা শুরুতেই পরামর্শ দিয়েছিলাম। কিন্তু এই আয়নাঘরগুলো তো আসলে এখন অনেকগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, সেক্ষেত্রে সেগুলো নিরূপণ করা যাবে। এখন এই জায়গায় একটা প্রশ্ন দেখা দিয়েছে, এই যে 6 মাসের একটা বিরতি বা 6 মাস আপনারা করলেন না, ইন দ্য মিন টাইম যারা আয়নাঘরের দোসর বা আয়নাঘর যারা বানিয়েছে তারা তো বহাল তবিয়ত, আইন শৃঙ্খলা বাহিনীর তারা তো বহাল তবিয়ত, সেটা আইন শৃঙ্খলা বলেন, প্রশাসন বলেন, এভরি মানে অর্গান, প্রত্যেকটা অর্গানে তারা বসা। এখন তারা তো চাইবেই যে এই চিহ্নগুলো যাতে মুছে ফেলা হয়। ধরেন আপনি 6 মাস টাইম নিলেন বা করলেন না বা কোনো এক কারণে পারলেন না, হোয়াট এভার, এই 6 মাসে যারা জেলা উপজেলা বিভিন্ন জায়গায় আয়নাঘর বানিয়ে রেখেছিল এতদিন, তারা এই আয়নাঘরের নাম নিশানা মুছিয়ে ফেলছে। এখন দোষ কাদের? ওদের না আপনার? আপনি দায়িত্বে, বাট আপনি করতে পারেন নাই। সো ফলস ইজ ইয়োর্স, মানে তাদের না, এটা আপনি তাদের ধরতে পারেন নাই, ব্যর্থতা আপনার। সুতরাং এই কথাগুলো বলতে হবে। আমরা শুরুতেই সরকারকে নানান পরামর্শ দিয়েছি, সাজেশন দিয়েছি যে আমরা জানি এই সরকারের যে ফিটনেস, যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি দিয়ে জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ কিংবা সংস্কার আসলেই তারা করতে পারবে না। তারপরেও এই সরকারকে আমরা যে কোনো মূল্যে সফল করতে চাই, সাকসেস করতে চাই, কারণ বাংলাদেশের ভাগ্য এই সরকারের সফলতা। এই জন্যই আমরা সরকারকে বারবার পরামর্শ দিয়েছি। আমরা বলেছি আপনারা প্রয়োজনে উপদেষ্টা পরিষদের পরিসর বর্ধিত করেন। এখন তাহলে সরকারের কি করণীয়? সরকার কোন পথে? এখন সরকারের করণীয় তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন জনগণ নির্ধারণ করবে। আমরা তারপরেও বলেছি যে আসলেই ন্যূনতম যে
সংস্কার এগুলো আসলে প্রয়োজন। একবারেই উইদাউট রিফর্ম, উইদাউট সংস্কার আমরা যদি একটা নির্বাচনের দিকে এগিয়ে যাই, তাহলে আসলে এই যে বিপ্লব বলেন বা গণঅভ্যুত্থান বলেন, এতগুলো মানুষের জীবন দেওয়া, এর ফলাফল জিরো হবে। কারণ নির্বাচন বাংলাদেশে অনেক হয়েছে ভাই, 12 বার নির্বাচন হয়েছে খাতা কলমে বাংলাদেশে। আলটিমেটলি বাংলাদেশ আজকে কোথায়, আমাদের দেশ কোথায়, আমাদের পজিশন কোথায়? বিশ্ব দরবারে এই প্রশ্নটি আপনি করলে আমরা কিন্তু একবার চোখ মেলে তাকালেই বুঝতে পারি বাংলাদেশের পজিশন কোথায়। সেই জায়গা থেকে আমরা এই জন্যই বলেছি যে অন্তত ন্যূনতম প্রয়োজনীয় সংস্কারগুলো করে আপনার নির্বাচনের দিকে এগিয়ে যান, যাতে আগামীতে আমাদের সন্তান কিংবা আমাদের পরবর্তী প্রজন্মকে আবার তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে না হয়, রক্ত ঝরাতে না হয়। যে আরেকটি খবর, আমরা অনুষ্ঠান শেষ দিকে আপনি অনেক সুন্দর আলোচনা করছেন, দীর্ঘ সময় আলোচনা শুনতে পারলে ভালোই লাগতো। আরেকটি খবরে দেখলাম যে মাদক সন্ত্রাসের নেপথ্যে কাদের কামাল, ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান কামালের কথা বলা হয়েছে, এবং এই মাদক নেটওয়ার্ক বিস্তারে শেখ হাসিনার এক ধরনের সম্মতি ছিল বলে সংবাদে উঠে এসেছে। এই জায়গাটিকে আপনি কিভাবে? এটা একবারেই সত্য, কারণ বিগত 15 বছর বিশেষ করে আমাদের যে বর্ডার এরিয়াগুলো রয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলো, এগুলোতে এক প্রকারের মাদকের অভয়ারণ্য বানানো হয়েছিল পরিকল্পিতভাবে। একটু ছোট করতে হবে, আমরা শেষ করব। পরিকল্পিতভাবে, কারণ আপনারা জানেন যে বর্ডারে ভারতের অনেক মাদকের কারখানা রয়েছে এবং সেখান থেকে মাদক সাপ্লাই হয় বাংলাদেশে। আর বাংলাদেশের তরুণ প্রজন্মকে মূলত ভারতীয় পরিকল্পনায় মাদক দিয়ে আমাদের যে ফিউচার চিন্তা চেতনা এগুলোকে তারা ধ্বংস করেছে। এর মাধ্যমে বাংলাদেশে মাদকে সয়লাভ করে দিয়েছে ভারতীয় পরিকল্পনায়, শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে। আরেকটি ছোট্ট করে শেষ করবো, এই যে অপারেশন ডেভিল হান্ট, এই ডেভিল হান্ট নিয়ে অনেক কথা হচ্ছে। এই ডেভিল হান্ট শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি আপনি পরিচালনা করেন, তাহলে এটার যে মূল লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়ন হবে না। এর আওতায় নিয়ে আসতে হবে যারা দখলদারিত্ব করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, তাদেরকেও এই ডেভিল হান্টের আওতায় নিয়ে আসতে হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই বিপ্লব পরবর্তী সময়ে শেখ হাসিনা তথা আওয়ামী চরিত্রের অনেক মানুষের উদ্ভব হয়েছে, যারা থানায় গিয়ে আওয়ামী সন্ত্রাসীদের ছাড়িয়ে আনার জন্য পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে, পুলিশকে চাপ দেয়, বাধ্য করে। আমি মনে করি তারাও ডেভিল, সুতরাং তাদেরকেও এই অপারেশনের আওতায় নিয়ে আসতে হবে। ধন্যবাদ ফারুক হাসান। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক উদ্যোগের মাধ্যমে কাঙ্ক্ষিত যে সমাধান, সেই সমাধানের পথেই এগিয়ে যাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেড এর সঙ্গেই থাকুন। খোদা হাফেজ। ধন্যবাদ।